আসসালামু আলাইকুম। এই মুহূর্তে ব্রাজিলের মূল পরিকল্পনা হচ্ছে ২০২৬ বিশ্বকাপের গ্রুপ সি থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া। যদি ব্রাজিল গ্রুপ চ্যাম্পিয়ন না হইতে পারে তাহলে ব্রাজিলের জন্য কিন্তু কঠিন কিছু মুহূর্ত অপেক্ষা করতেছে। সো কঠিন মুহূর্ত যাতে এখনই ব্রাজিলের সামনে না আসে সেই জিনিসগুলো এড়ানোর জন্য অবশ্যই ব্রাজিলকে গ্রুপ চ্যাম্পিয়ন হতে হবে। এখন কথা হচ্ছে ব্রাজিল যদি গ্রুপ চ্যাম্পিয়ন না হইতে পারে তাহলে কি পরবর্তী রাউন্ডে ব্রাজিল যাইতে পারবে না? নকআউট স্টেজে যাইতে পারবে না? অবশ্যই যেতে পারবে। ব্রাজিল যদি সামনের ম্যাচটা ড্র করে তাহলে অবশ্যই ব্রাজিল গ্রুপ রানার আপ হয়ে যাবে। আর যদি গ্রুপ রানার আপ হয়ে যায় তারপরেও ব্রাজিল সরাসরি ২০২৬ বিশ্বকাপের নকআউট স্টেজে অর্থাৎ রাউন্ড অফ 32তে চলে যাবে। এখন ব্রাজিল যদি সামনের ম্যাচটা যদি হেরেও যায়, সামনের ম্যাচটা হচ্ছে স্কটল্যান্ডের এগেনস্টে, যদি ওই ম্যাচটা হেরেও যায় তারপরেও ব্রাজিল ২০২৬ বিশ্বকাপের রাউন্ড অফ 32তে যাবে। এখন সেটা কিভাবে পসিবল? আপনারা সবাই জানেন যে এবারের বিশ্বকাপে টোটালি ৪৮টা দল খেলতেছে। ওই ৪৮টা টিমের মাঝে ৩২টা টিম রাউন্ড অফ 32তে যাবে। ওই ৪৮টা টিমকে কিন্তু আপনারা জানেন যে ১২টা গ্রুপে ভাগ করে দেওয়া হয়েছে। ওই ১২টা গ্রুপ থেকে যারা তৃতীয় হবে, ওই তৃতীয় হওয়া টিমগুলোকে সবাইকে একত্রিত করা হবে। একত্রিত করার পরে দেখা হবে ১ থেকে ৮ নম্বরে কারা আছে। ১ থেকে ৮ নম্বরে যেই টিমগুলো থাকবে এরাও কিন্তু সরাসরি ২০২৬ বিশ্বকাপের রাউন্ড অফ 32তে পৌঁছে যাবে। সো এখন ব্রাজিলের আপনি যদি পয়েন্ট টেবিলটা দেখেন তাহলে এই মুহূর্তে ব্রাজিল ৪ পয়েন্ট নিয়ে সবার উপরে আছে। মরক্কো আছে ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে, তারপর হচ্ছে স্কটল্যান্ড আছে ৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে এবং হাইতি সবার নিচে আছে। সো ব্রাজিল যদি সামনের ম্যাচটা হেরেও যায় তারপরেও কিন্তু ব্রাজিল ওই তৃতীয় স্থানেই থাকবে। যদি হেরে যায় আর কি তৃতীয় স্থানেই থাকবে। এখন তৃতীয় স্থানে কিভাবে থাকবে দেখুন, সামনের ম্যাচটা যখন আপনার হায়েতু যদি জিতে যায়, আপনার ধরুন মরক্কোর এগেনস্টে জিতে গেল হায়েতি, তারপরেও কিন্তু ব্রাজিলকে টপকানোর কারো সুযোগ নেই। ওই হায়েতির সুযোগ নেই আর কি, ব্রাজিলকে টপকানোর সুযোগ নেই। সো সেই অনুযায়ী বললাম অবশ্যই ব্রাজিল গ্রুপ পর্বের তৃতীয় হয়েও ২০২৬ বিশ্বকাপের রাউন্ড অফ 32তে যাইতেছে। এটা আপনারা লিখে রাখেন যে ব্রাজিল হারলেও ২০২৬ বিশ্বকাপের রাউন্ড অফ 32তে যাইতেছে। তো এখন কথা হচ্ছে ব্রাজিলের রাউন্ড অফ 32তে প্রতিপক্ষ কারা হইতে পারে। আমরা ধরে নিলাম যে ব্রাজিল গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে ২০২৬ বিশ্বকাপের রাউন্ড অফ 32তে যাবে। সো ওইখানে ব্রাজিলের প্রতিপক্ষ কে হবে আর রানার আপ হলে কে হবে? দেখুন, ব্রাজিল যদি গ্রুপ চ্যাম্পিয়ন হয় তাহলে অবশ্যই ব্রাজিলকে খেলতে হবে গ্রুপ এফ এর যে রানার আপ টিম রয়েছে সেই রানার আপ টিমের সঙ্গে। আর যদি গ্রুপ রানার আপ হয় ব্রাজিল তাহলে ব্রাজিলকে খেলতে হবে গ্রুপ এফ এর যে চ্যাম্পিয়ন রয়েছে তাদের এগেনস্টে। এখন আমরা গ্রুপ এফ এর দিকে যদি ফোকাস করি তাহলে কিন্তু দেখতে পারবো যে এই মুহূর্তে নেদারল্যান্ডস সবার উপরে আছে, যারা কিনা ২টা ম্যাচ শেষে ৪ পয়েন্ট নিয়ে ১ নম্বরে আছে। ২ নম্বরে আছে জাপান, যাদেরও কিনা পয়েন্ট হচ্ছে ২ ম্যাচ শেষে ৪ পয়েন্ট, এবং ৩ নম্বরে আছে সুইডেন, যাদের পয়েন্ট হচ্ছে ৩। আবার সবার শেষে কিন্তু তিউনিসিয়া আছে। সো বুঝতেই পারতেছেন গ্রুপ এফ এর সিনারিটা কিরকম। এখন আমরা যদি গ্রুপ এফ এর চ্যাম্পিয়নের কথা বলি তাহলে হয়তোবা এখনো পর্যন্ত যেহেতু নেদারল্যান্ডস ১ নম্বরে আছে, সো নেদারল্যান্ডস গ্রুপ এফ থেকে ১ নম্বরেই থাকবে এবং জাপান ২ নম্বর থেকে শেষ করতেছে। তো এখন ব্রাজিলের প্রতিপক্ষ কিন্তু এই ২টা টিমের একটা টিমই হবে। যদি গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে যায় ব্রাজিল তাহলে ওই গ্রুপ এফ এর রানার আপ জাপান যদি হয় তাহলে জাপানের এগেনস্টে খেলতে হবে। আর যদি ব্রাজিল গ্রুপ রানার আপ হয় তাহলে গ্রুপ চ্যাম্পিয়ন নেদারল্যান্ডসের এগেনস্টে খেলতে হবে। অর্থাৎ এই ২টা টিমের এগেনস্টে কিন্তু ব্রাজিলকে, এই ২টা টিমের একটা টিমের এগেনস্টে কিন্তু ব্রাজিলকে ২০২৬ বিশ্বকাপের রাউন্ড অফ 32তে খেলতে হইতেছে। সো বুঝতেই পারতেছেন আশা করি রাউন্ড অফ 32তে কাদের এগেনস্টে খেলবে। এখন এই যে রাউন্ড অফ 32তে খেলবে, এখন এই 32তে কি ব্রাজিল এদের বাধাটা উতরাইতে পারবে? অর্থাৎ ব্রাজিলকে এই বাধাটা টপকে ২০২৬ বিশ্বকাপের রাউন্ড অফ 16-এ উঠতে পারবে? দেখুন, আপনি যদি এই টিমের দিকে, এই ব্রাজিলের প্রতিপক্ষের গুলার দিকে যদি ফোকাস করেন, নেদারল্যান্ডস এবারের বিশ্বকাপে কিন্তু ডার্ক হর্স হয়ে এসেছে। আর জাপান তো ব্রাজিলের এগেনস্টে সর্বশেষ ম্যাচটাতে তো তারা জয় পাইছে, যেখানে ২-৩ গোলে ব্রাজিল হেরেছিল। সো ওই জাপান কিন্তু নেদারল্যান্ডসকেও কিন্তু ২-২ গোলে রুখে দিয়েছিল গ্রুপ স্টেজে। সো বুঝতেই পারতেছেন জাপান কতটা স্ট্রং। সো আমরা ধরে নিলাম যে গ্রুপ স্টেজের পরে ব্রাজিল রাউন্ড অফ 32তে জাপানের এগেনস্টে খেলবে। এখন জাপানের এগেনস্টে খেললে ম্যাচটা কেমন হইতে পারে? খুবই হাই ইন্টেন্সিটি একটা ম্যাচ হবে। কারণ ওরা যেভাবে আপনার নেদারল্যান্ডসরে আটকাইছে, মিডে যেভাবে নেদারল্যান্ডসের সাথে ডোমিনেট করছে, অবশ্যই ব্রাজিলের এগেনস্টে কিন্তু সেই স্ট্র্যাটেজিটা তারা বজায় রাখবে। কারণ ব্রাজিলকে হারানোর যে রেকর্ড, সেটা রেকর্ড কিন্তু তাদের রয়েছে। সো তারা কিন্তু আত্মবিশ্বাস নিয়ে কিন্তু ম্যাচটা খেলতে নামবে।
তবে এখন কথা হচ্ছে ওই আত্মবিশ্বাসটা কি ব্রাজিলের কাছে নেই? অবশ্যই আছে। রিসেন্টলি ব্রাজিল কিন্তু অনেকটা উন্নতি করেছে। যেখানে আপনি দেখতে পারবেন যে হাই ইনটেনসিটি ম্যাচ, আমি যদি ফার্স্ট ম্যাচটার কথা বলি, হাই ইনটেনসিটি একটা ম্যাচ তারা কাটাইছে। যদিও কিছু, কিছু মিস্টেক ছিল মরক্কোর এগেইনস্টে, হাই ইনটেনসিটি ম্যাচ কিন্তু তারা অলরেডি খেলে ফেলেছে। সো সেই জায়গা থেকে অবশ্যই তাদেরকে কিন্তু কিছুটা এক্সপেরিয়েন্স আছে জাপানের এগেনস্টে তাদের কিভাবে খেলতে হবে। আগেও যেহেতু তারা খেলেছে এবং বিশ্বকাপের ফার্স্ট ম্যাচটা যেহেতু তারা হাই ইনটেনসিটি ম্যাচ শেষ করেছে, সো সেই অনুযায়ী এই জায়গাটা তো অবশ্যই ব্রাজিল কিছুটা অ্যাডভান্টেজ পাবে, অবশ্যই পাবে। এবং জাপানের যে টেকনিক, সেই টেকনিক সম্পর্কে ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তির কিন্তু ধারণা অলরেডি হয়ে গেছে এদের এগেনস্টে কীভাবে খেলতে হবে। সো সেই অনুযায়ী জাপানের এগেনস্টে আমরা প্রথমত ফ্রেন্ডলি ম্যাচে যেভাবে স্ট্রাগল করেছি এবার স্ট্রাগল হয়তো করব না। এখন কেন করব না? ব্রাজিলের মিডফিল্ডে কিছুটা উন্নতি হয়েছে, এই কারণেই কিন্তু ব্রাজিল এত বেশি স্ট্রাগল করবে না। কিভাবে উন্নতি হলো দেখুন, ব্রাজিল কিন্তু গ্যাগিং প্রেস, আপনারা ফুটবলে গ্যাগিং প্রেস সম্পর্কে জানেন কিনা জানি না, ওই গ্যাগিং প্রেসে কিন্তু অনেকটা উন্নতি করেছে। আবার হেভি মেটাল ফুটবলেও ব্রাজিল অনেকটা উন্নতি করেছে। এখন গ্যাগিং প্রেস এবং হেভি মেটাল ফুটবলটা আসলে কি দেখুন, গ্যাগিং প্রেস এবং হেভি মেটাল ফুটবলটা দুটোটা এক ধরনের ফুটবল, একটা থেকে আরেকটা একটু উন্নতি আর কি। যেমন ফুটবলে প্রথমত প্রেস এসেছিল, তারপর হচ্ছে কাউন্টার প্রেস, তারপর কাউন্টার প্রেস থেকে কুইক কাউন্ট, এগুলাকে কিন্তু মোটামুটি আপনার গ্যাগিং প্রেস বলা হয়। ইয়র্গন ক্লপের যেই সিস্টেমটা আমরা লিভারপুলে দেখতে পাইছি, ইয়র্গন ক্লপের যেই স্ট্র্যাটেজিটা কুইক কাউন্টে, একজন ফুটবলার যখন বল হারাবে, তার দলের একজন ফুটবলার যখন বল হারাবে, তখন ওই মুমেন্টে তারা ডিফেন্সে শিফট না হয়ে 2 থেকে 3 জন ফুটবলার প্রেস করে বলটা উইন করে তারপর অপোনেন্টকে সুযোগ দেওয়ার আগে কুইক ট্রানজেকশনে অপোনেন্টের ডিফেন্স লাইনটাকে ভেঙে দেওয়া, এমন টাইপের ফুটবলকে কিন্তু গেগিং প্রেস বলা হয়। আবার হেভি মেটাল ফুটবলও কিন্তু বলা হয়। সো এমন টাইপের ফুটবলে কিন্তু ব্রাজিল গত ম্যাচটাতে আমরা দেখতে পাইছি যে উন্নতি করেছে, যেটা আমরা মরক্কোর এগেনস্টে দেখতে পাই নাই। মরক্কোর এগেনস্টে যেভাবে ব্রাজিল আপনার পিনিক করেছিল, সেই জায়গাটাতে অনেকটা উন্নতি করে হেভি মেটাল ফুটবলটা কিন্তু ব্রাজিল খেলতে পেরেছে। সো সেই অনুযায়ী কিন্তু আমি ওই জাপানের এগেনস্টে অবশ্যই ব্রাজিলকে এগিয়ে রাখবো। সো বুঝতেই পারতেছেন যে ব্রাজিল আসলে জাপানের এগেনস্টে খেললে কি হইতে পারে। এবার আমরা আসি যদি নেদারল্যান্ডসের এগেনস্টে খেলতে হয়, দেখুন এই মুহূর্তে হয়তো আপনারা বিশ্বাস করবেন না, এবারের বিশ্বকাপের যতগুলো মিডফিল্ড, কমপ্লিট মিডফিল্ডের যেই প্যাকেজ, সেই প্যাকেজের একটা প্যাকেজ হচ্ছে আপনার নেদারল্যান্ডসের মিডফিল্ড। হয়তো আপনারা অনেকে বিশ্বাস করবেন না, হয়তো বড়, বড় নাম হয়তোবা নেই। কিন্তু তারা যে প্রেসিং ফুটবলটা খেলে আপনার গ্যাগিং প্রেস, সেই সাথে হেভি মেটাল যে ফুটবলটা খেলে, এটা অবশ্যই অন্যান্য টিমের কাছে আপনি মিসিং দেখবেন। এবারের বিশ্বকাপে এখনো পর্যন্ত আমি যে টিমগুলোর কাছ থেকে এমন ধরনের মিডফিল্ডের সার্ভিস দেখেছি, এর মাঝে হচ্ছে জার্মানি একটা মিডফিল্ড, নেদারল্যান্ডস একটা মিডফিল্ড, আর্জেন্টিনার একটা মিডফিল্ড। এই তিনটা মিডফিল্ডের ভাই, ওদের হেভি মেটাল ফুটবল খেলার এক্সপিরিয়েন্স কিন্তু খুব ভালো। সো এই জায়গাটাতে হয়তো বা ব্রাজিল কিছুটা ভুগতে পারে, বাট এখন যেহেতু ব্রাজিল অনেকটা উন্নতি করেছে, সো সেই অনুযায়ী বলতে চাই এবারের বিশ্বকাপে ব্রাজিল রাউন্ড অফ 32-তে জাপান কিংবা নেদারল্যান্ডস যাদের এগেনস্টে খেলুক না কেন, মিডফিল্ডে অন্তত পক্ষে লাস্ট ম্যাচটা দেখে আমরা বুঝতে পারতেছি যে মিডফিল্ডে ডোমিনেট ব্রাজিল করতে পারবে। হ্যাঁ, হয়তো ব্রাজিলের হাতে বড় বড় নাম নেই, বাট ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি লাস্ট ম্যাচটাতে যেভাবে টেকনিক্যালি তিনি তার মিডফিল্ডটাকে শার্প করেছেন, সো অবশ্যই বলতে হবে যে নেদারল্যান্ডসের এগেনস্টে কিংবা জাপানের এগেনস্টে ব্রাজিল অন্ততপক্ষে মিডফিল্ডে ভালো ফুটবল খেলতে পারে। সো শেষ পর্যন্ত এই দুইটা টিমের এগেনস্টে যদি ব্রাজিল খেলে, যে কোনো একটা টিমের এগেনস্টে যদি ব্রাজিল খেলে, তাহলে ব্রাজিল এদেরকে হারিয়ে রাউন্ড অফ 16-এ চলে যাবে। এটা আমার প্রেডিকশন। সো এই ব্যাপারে আপনাদের মতামত কি, সেটা আপনারা কমেন্ট সেকশনে জানাতে পারেন। আল্লাহ হাফেজ।